ইটস কালার ইজ পিঙ্ক। আচ্ছা, এবার দেখেন এটার অর্থ দাঁড়ালো ইহার, আর ইট অর্থ ইহা। ইট ইজ ইহা হয়, আর ইটস মানে ইহার। তার মানে এটা হয় আমার কলম, আর এটার রং হয় পিঙ্ক। তাহলে ইটস অর্থ ইহার, ইহার বা এটার, অথবা এটার লিখে রাখেন। আর ইট ইজ এটা অর্থ ইহা হয়, ইহা হয় বা এটা হয়। আশা করি ক্লিয়ার। দুই শব্দ, দুটাই ইংরেজিতে আছে। ইহা হয় অথবা এটা হয়। ইট ইজ মাই পেন, এটা হয় আমার কলম। ইটস কালার ইজ ব্ল্যাক, এটার রং কালো। ইটস মানে ইহার। তাহলে এরকম আপনি অনেক জায়গায় ইটস লিখতে পারবেন। ইটস অর্থ ইহার। যেমন আপনি যদি বলেন দিস ইজ আমার ইট একটা আননোন নাম্বারে তো পিকচার। একটা লিংক পাঠাইছে। ওকে, এই একটু মিউট রাখেন। হ্যাঁ, আশা করি বুঝছেন। তাহলে ইট ইজ মানে ইহা হয়, আর ইটস মানে হচ্ছে যোগী নেই এইসব আমি খেলেন না, এটি সব আর বোকা হয়েছে মনে হয় লাগে যে এনে লাগে যে সিং করছি। ভাই যে লিংকটা পাঠাইছে ওটা গ্রুপে দিয়ে দেন। ভাই মানে এটা কি কোনো নাউনকে বিশেষায়িত করার ক্ষেত্রে ইটস হবে? লিঙ্কটা দেন। না 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 না, বিষয়টা হচ্ছে ওইভাবে যাবেন না আসলে। ভাই ওটা তো পসেসিভ, পসেসিভের পর তো নাউন বসে, তো আমরা মাই, আমাদের ইয়োর্স, দেয়ার, এইগুলোর নতুন ইটের ইটস ব্লক ব্যবহার করে করে। দিছি। আচ্ছা, আমাদের একটু মিউট করেন ভাইয়া, ব্লক করেন পরে একটু মিউট করেন। আমাদের ওই পজিটিভের কাছে যাওয়ারই দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু সিম্পলি মাথায় রাখেন, আপনারা যে কোনো ইংরেজিতে যদি এটার বা ইহার দিয়ে কিছু লিখতে চান, আপনি গ্রামাটিক্যালি চিন্তা করলে আটকে পড়বেন। আপনি যে কোনো সেন্টেন্সে লিখতে পারবেন ইটস, যদি সেটা দিয়ে বুঝাইতে চান এটার, এটার রং কালো, ইটস কালার ইজ ব্ল্যাক, এটার দাম আছে, এটার ফুড ভ্যালুর জন্য ইটস ফুড ভ্যালু, এটার খাদ্য মানের জন্য টমেটো চাষ করা হয়। ইটস মানে ইহার, শুধু এইটুকুই জানেন। কোনটা পজিটিভ সেটাতে যাওয়ার দরকার নেই। আই মি মাই ওই ধরনের ফর্ম শেখারই দরকার নেই, কারণ আপনি জটিল করে শিখে আসে কোনো লাভ নাই। প্যাচ লাগাই দিবেন, সিম্পল। ইহার অর্থ আসলে দিবেন ইটস। কোথাও যদি এটা হয়, আশা করি এটা তো আর বোঝানোর কিছু নেই, সংক্ষেপে লিখছি ইটস দিয়ে, বাট মূল জিনিসটা হলো ইট ইজ। ক্লিয়ার? চলে গেলাম শূন্যস্থানে। কই গেল টমেটো? টমেটো টমেটো এই একটু মিউট রাখেন, আপনাদের ঘরের জিনিসপত্র শুনে ফেলাইতেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন। এই যে এই হলো ইটস মানে ইহার। দেখেন ইটস ফুড ভ্যালু, এটার খাদ্য মান। ভাই এই জায়গায় কুকিং অথবা ইটিং হইলো না কিসের জন্য? আরে পেঁচে ফেলাবেন তো স্যারেরে বলতেছি। দ্য টমেটো ইজ প্রবাবলি দ্য মোস্ট ওয়াইডলি গ্রোন ভেজিটেবল বাই দ্য হোম গার্ডেনার। টমেটো হচ্ছে সম্ভবত সব থেকে বেশি উৎপাদিত সবজি যারা বাগান করে তাদের দ্বারা বা গার্ডেনারদের দ্বারা। বিকজ অফ, কারণ ইটস ফুড ভ্যালু, এটার ফুড ভ্যালু, এটার খাদ্য মান, এটার খাদ্যের দাম, এটার ফুড ভ্যালু ভালো। টমেটো ভালো দামেও বিক্রি করা যায়। এখানে ফুড ভ্যালু বলতে মান বুঝিয়েছে, খাদ্যের মান, খাদ্য মান বেশ ভালো। এবার আসেন মেনি ইউজেস। ওকে, টমেটো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন কেচাপ বানানো যায়, রান্না করা যায়। হ্যাঁ, অনেক কাজে ব্যবহার করা যায়। ওকে, এন্ড রিলেটিভ ইজ অফ কুকিং দিছিলেন না? আচ্ছা, কুকিং তো কালচার। আচ্ছা বলছেন কালচার হবে। কুকিং হবে না কেন ওটা একটা প্রশ্ন। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন বদলাই গেল তো। আচ্ছা, এখানে যদি আপনি কুকিং দেন, ওই যে আমি একটু আগে দেখতেছিলাম কন্টেক্সচুয়াল এবিলিটিতে কি আছে, মেনি ইউজেস, টমেটোর অনেক ব্যবহার আছে। তার মানে টমেটো রান্না করা যায়, টমেটো কেচাপ বানানো যায়। ওই মেনি ইউজেস এর ভিতরেই তো কুকিং আছে। টমেটো তো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, যেমন রান্না করা, যেমন সস বানায় খাওয়া, যেমন চাটনি বানানো, এটা করা ওইটা করা, যেমন বন্ধুরে ঢিল ঢিল দিয়ে মজা করা, সবই মেনি ইউজেস এর ভিতরে ঢুকে গেছে। সেক্ষেত্রে কুকিং দেওয়ার ইয়েটা আসবে না। এটা হয়তো সবসময় আমি আপনি ধরতে পারবো না, এত সূক্ষ্মভাবে হয়তো মাথায় আসবে না। এটা কিছুদিনের মধ্যে হবে, আমাদেরও 1-2 দিনে হয়নি, আমরা অস্বীকার করছি না। যেমন যখনই আমি দেখছি এখানে মেনি ইউজেস লেখা আছে, তখনই আমার মাথায় ঢুকছে টমেটোর অনেক ব্যবহার। তার মানে টমেটো কি কি কাজে ব্যবহার করে? রান্না করে, কেচাপ বানায়, ঢিলাঢিলি করে, পচায় ফালায়, অনেক ব্যবহার, সকল ব্যবহারের কথা এখানে ঢুকে যাবে। তাহলে ব্যবহারের আর কিছু আসলে ভাইয়া ওই যে রিলেটিভ এজ অফ লেখা, তো তা এজ মানে এটা আচ্ছা তো ওইখানে সহজ ব্যাপার, এই কারণে কুকিংটা চলে আসছে আমাদের এখানে কাছে। এবার সামনে আসি। এবার এখানে বলতেছে রিলেটিভ মানে সম্পর্কিত। এবার ইজ এর অর্থ জানতে হবে, এটার উচ্চারণ হচ্ছে ইজ। যদি ইজ এর অর্থ জানেন তাহলে সহজ হয়ে গেল। ইজ অর্থ কি?
সহজ হ্যাঁ। সহজ কঠিনতার থেকে কম। না, এটার না বিষয়টা না হলো পোকা লেস না। ডিফিকাল্সি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটা বিষয় ইজ খাতায় মানে আরাম। ভাই ভাই টমেটো তো fruit এর এখানে ভিতরেও তো পড়ে। আরামটা হবে না, এটা ওই যে মানে সিনোনিম পোকার অ্যান্টোনিমের ভিতরে দিকে চলে যাবে। আমরা একটু খাতায় লিখি, এটা ভালো জিনিস শিখেন। যেমন আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক অনেক গ্রামাটিক্যাল রুল টুকটাক করে লিখছেন। যেমন আমরা প্রায় বলছি যে কোনো কোনো শব্দ আছে যেগুলার নাউন ফর্ম আছে, ভার্ব ফর্ম আছে, অ্যাডজেক্টিভ ফর্ম আছে। যেমন আজকে শুনেছেন লোকেট, লোকেটেড, তারপরে লোকেশন, ডিসাইড, ডিসাইডের ভার্ব ফর্ম, নাউন ফর্ম হচ্ছে ডিসিশন। যেমন হচ্ছে ম্যানেজ, ম্যানেজমেন্ট, এরকম আমাদের অনেক অনেক কিছু আছে। মেনটেইন, মেনটেইনের নাউন ফর্ম কি? মেইনটেনেন্স। মেইনটেনেন্স। মেনটেনেন্স, ভেরি গুড। তাহলে আমাদের এরকম অনেক শব্দ আছে যেগুলা শব্দের নাউন ফর্ম আছে, অ্যাডজেক্টিভ ফর্ম আছে। যেমন এক আপু বলছে ইজ মানে সহজ। সহজের ইংরেজি কি? ইজি ইজি ইজি। ইজি। ওটা তো ইজ না, ওটা তো ইজি। তাহলে খাতায় লিখবেন ইজি, EASY, লিখবেন ইজি শব্দের অর্থ সহজ, এটা হলো অ্যাডজেক্টিভ। আর ইজ ইজি মানে মুছে শব্দের ফেলা না ভাই? না, ইজ ওটা ইরেজ, পান্ত না পান্ত। ইরেজ। এই ইজ শব্দের অর্থ হলো সহজতা। তার মানে ইজি শব্দের নাউন ব্যবহারের ফর্ম, সহজতা। হ্যাঁ, ইজি শব্দের নাউন ফর্ম হচ্ছে ইজ। তার মানে ইজি হলো অ্যাডজেক্টিভ আর ইজির নাউন হচ্ছে ইজ। যেমন আমাদের মেনটেইন, মেনটেনেন্স। ওকে, সো ভাইয়া, হ্যাঁ, ইজ অফ কালচার নিজেই একটা ফ্রেজ, হ্যাঁ, ওকে, যেটা একটা অর্থ হলো যে নতুন কিছুর সাথে, মানে কালচারাল নতুন কিছুর সাথে পরিচিত হওয়া। আচ্ছা বা আরেকটা হলো কালচার থেকে এমন কোন মানে কমফোর্টেবিলিটি বা যেটা কালচার প্রোভাইড করে। আচ্ছা, ইজ অফ কালচার একটা ফ্রেজ না, আমার এটা জানা নেই। ফ্রেজ যেটা দুইটা অর্থ বহন করে আর কি। একটা হলো যে মানুষকে কোনো কিছু নতুন কোনো কালচারের সাথে পরিচয় করিয়ে দেয়, আচ্ছা, ইজ, সংস্কৃতির সাথে। সংগঠিত করা হয়, ইজ, কি নতুন কালচারের সাথে সংগঠিত করা হয়, সংগঠিত। আচ্ছা, smoothness and simplicity which an individual can integrate into adapt of a new culture. Ease of culture, meaning their comfort level with new comforts, beliefs, and social norms. It implies person can so with a sense of relaxation and a lack of difficulty or embarrassment. Okay, okay. As in a phrase, how easily someone adapts. আচ্ছা, আপু যেটা বললো আমরা শিখলাম, এগুলা সার্চ করে শিখতে পারি। ইজ অফ কালচার একটা ফ্রেজ দেখাচ্ছে, এখানে বলতেছে যে একটা নতুন কালচারের সাথে আপনাকে সহজ করে ইয়ে করে ফেলা, না ভাইয়া, রিলেটিভ ইজ অফ কালচার ফ্রেজ পুরোটা পুরোটা। চাষের মানে সহজতা করার জন্য এটা দরকারি, এটা বুঝাইছে আর কি। আচ্ছা, হইতে পারে। এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে কালচার উত্তর দিয়েছে, ঠিক আছে, একটা উত্তর না হয় আমরা ভুল করলাম, আমরা এটা পরবর্তীতে আমি দেখবো না রিলেটিভ ইজ অফ কালচার। বাট ইজ অফ কালচার বলতে আমরা ইজ অফটা দিয়ে বুঝলাম আর কি। ইজ অফ মানে হচ্ছে কোনো কিছুর সাথে সহজ করা, এটা হলো গিয়ে প্রথম কথা। কালচার নিজেই একটা ফ্রেজ। হ্যাঁ, এখানে রিলেটিভ ইজ অফ কালচার মানে হচ্ছে যে আপনার সংস্কৃতির সাথে বা কোনো একটা সংস্কৃতির সাথে সহজ করার জন্য টমেটো চাষ করা হচ্ছে। আই ডোন্ট নো কোন সংস্কৃতির সেন্সে ওরা অপেক্ষিক দিয়েছে। সহজতা। কালচার প্রথম একটা মিনিং হলো দ্য ইজ উইথ হুইচ সামন ক্যান ইন্টিগ্রেট ইনটু এ নিউ কালচার or the sense of comfort and relaxation a culture provides to its members. আচ্ছা, এখানে এমন হইতে পারে যে টমেটো আসলে কোনো কোনো সংস্কৃতির সাথে খুব ভালো যায় বা কোনো সংস্কৃতি টমেটো রিলেটিভ খুব আছে, যার কারণে হচ্ছে চাষিরা এটা চাষ করে। ঠিক আছে, আমরা একটা উত্তর না হয় বাদই দিলাম, বাকি চারটা হইলেই হলো। এটা এইটুকু বোঝাচ্ছে যে চাষিরা এটা চাষ করার কারণ হচ্ছে এটার ফুড ভ্যালু ভালো আছে, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, এবং কোনো একটা পার্টিকুলার সংস্কৃতির সাথে টমেটোর ভালো স্বাচ্ছন্দ্যবোধ আছে, যার কারণে চাষিরা এটা চাষ করে। তারা বোধহয় কোন এক গানে দেখছিলাম যে কোন এক অনুষ্ঠানে টমেটোর মধ্যে চুবা দিছে নায়িকারে, ওই সংস্কৃতি হইতে পারে। এনিওয়েজ, চলে যাই সামনে, এটা না পারলেও কিছু হবে না, 5-এ 4টা হলে কিছু হয় না। Originating in Central and South America, tomato was domesticated in Mexico. এটা কি বললো? বলেন তো এটা কি বললো? এটা ভাইয়া মূল মানে টমেটোটা আসছে মেক্সিকোতে আমেরিকা থেকে। অরিজিনেটিং ইন সেন্ট্রাল এন্ড সাউথ আমেরিকা। আচ্ছা, অরিজিন বলতে আমরা বুঝছি যে আমাদের মূল বা রুট, কোথায় উৎপত্তি হয়েছে। অরিজিন মানে এখানে উৎপন্ন হয়। উৎপত্তি হয়েছিল টমেটো সেন্ট্রাল এন্ড সাউথ আমেরিকাতে। সেন্ট্রাল মানে মধ্য, সাউথ মানে দক্ষিণ, অর্থাৎ মধ্য এবং
মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝামাঝি জায়গাটাতে, যে এলাকায় মেক্সিকো, হন্ডুরাস, বেলিজ, পানামা খাল আছে, ওই জায়গাটাতে। সো ওইদিকে টমেটো প্রথম হয়েছিল। এখানে আবার বলেও দিছে টমেটো ডোমেস্টিকেটেড ইন মেক্সিকো। প্রথমে হ্যাঁ, গৃহপালিত মেক্সিকোতে। তার মানে টমেটো একটি মেক্সিকান সবজি, জানলাম। দেয়ার আর মেনি রিলেটেড ওয়াইল্ড স্পিসিস। স্পিসিস শব্দের অর্থ কি? প্রজাতি। বলে প্রজাতি হ্যাঁ, টমেটো যেহেতু একটা গাছ, এটা দেখতে জঙ্গলের গাছের মতো, সো মিলে, ওয়াইল্ড দিলে মিলে। দেয়ার আর মেনি রিলেটেড ফ্রুট, না ফ্রুট তো হবে না, ইটিং না, ঠিক আছে, ওয়াইল্ড স্পিসিস। টমেটো দেখতে জঙ্গলের গাছের মতো, ওকে, ওয়াইল্ডটা মিলে। দেয়ার আর মেনি রিলেটেড ওয়াইল্ড স্পিসিস ইন সাউথ আমেরিকা। অর্থাৎ হচ্ছে দক্ষিণ আমেরিকাতে টমেটোর মতো এরকম আরো অনেক গাছপালা আছে, জঙ্গলের গাছপালা। টমাটি, ওকে, এটা আবার কি? টমাটি ওয়াজ দ্য নেম। আচ্ছা, টমাটি শব্দটা ছিল একটা নাম, যেটা বলতেছেন ইউজ বাই নেটিভ আমেরিকানস। আচ্ছা, যারা নেটিভ আমেরিকান বা শুরুর দিকে আমেরিকানরা টমেটোকে টমাটি বলতো, তারা এই শব্দটা ব্যবহার করতো। টমেটো ওয়াজ দ্য নেম। ওকে, ঠিক আছে। তার মানে এটা অর্থের সাথে মিলে। এখানে কিছু গ্রামারও হয়েছে, দেখেন এখানে আপনার প্যাসিভ সেন্টেন্স হয়েছে, এখানে বায়ের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, এখানেও একটা প্যাসিভ সেন্টেন্স হয়েছে। যেমন আপনি হচ্ছে অনেক সময় আমরা ছোটখাটো ট্রিক দেখি, এরকম ট্রিক দেখবেন যে বায়ের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল দিবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এই ট্রিক গুলো আমি দেখতাম বা আমার মনে আছে। সো কথা হলো যে এই ট্রিক গুলো আসলে আপনি সবসময় কাজে লাগাতে পারবেন না। আপনার মাথায় যে কোনো ট্রিক দেখলেই কোয়েশ্চেন আসতে হবে, এটা কি আমি আরো 10টাকে সার্ভ করতে পারবো? এখানেই তো পারবেন না। যেমন বায়ের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল এটাতে হয়েছে, কিন্তু আগেরটাতেই তো হয়নি, যদিও এটা প্যাসিভ, কিন্তু এখানে তো বায়ের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল আসেনি, আসছে তো একটা নাউন, ভেজিটেবল তো একটা নাউন। সো এটা আপনাকে মুখস্থ বলা যাবে না যে তুমি বাই দেখলেই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিও। সেটা হয়তো 10-12টাতে মিলতে পারে, কিন্তু এই একটাতেই তো মিলবে না, দুইটাতেই তো বাই আছে, এটাতেও আছে, এটা বাইয়ের আগে আসছে নাউন, এটা বাইরের আগে আসছে ভার্বের পাস্ট। ভাই এখানে একটা কথা আছে, টমেটো তো অনেক সময় ফল আকারে ইউজ করা হয়। টমেটো ফল আকারে ইউজ করে? আই ডোন্ট নো। আমি তো জানি টমেটো ফলের প্রজাতির ভিতরে পড়ে, তাইলে মিয়া সেগুলোর ভিতরে না। যদি বিয়ে না করে থাকেন, পাত্রীপক্ষ আসলে ফলের আপেলের পাশে টমেটো কেটে দিন, দৌড় দিব এই বিয়ার। ভাই এমনিতে খাওয়া যায়। টমেটো একটা ভেজিটেবল, ওটা কাইন্ড অফ সালাদ ইউজ করা হয় কখন। কাইন্ড অফ সালাদ ভেজিটেবল। ফলের লগে এটা দিলে আঙ্গুর খায় যখন টমেটো খাইবো, তো এটা দিতে চার্জ দিলে করা যাবে, এটা ফল না ভেজিটেবল। ভাই 5-3টা হইলে কেমন হয়? 5-3টা হইলে দৌড়াবেন, কারণ হচ্ছে আপনি, আমরা তো বলেছি 5-3টা হইলেও সমস্যা নাই, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যদি আপনি ওই দুটাতে ভালো করেন, তাহলে আপনি আপনার মানে বড় স্কোর করতেও কোনো বাধা থাকে না। বাট আপনি ওই দুটাতে খারাপ করেন, তখন এদিকে 5-5টা না হলে উপায় নেই। বিষয়টা হলো এরকম, মানে আপনার ওইদিকে আমরা একটা ক্লাসে মজা করে বলছিলাম যে এগুলো হলো বাসি তরকারির মতো, আর ওই দুইটা হলো খুব ভালো তরকারি। মানে এগুলা জাতেই বাসি। পুরা টপিকের মধ্যে বা পুরা কোর্সের মধ্যে আপনার এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর এই দুইটা জায়গায় হচ্ছে একটু বাকিগুলোর তুলনায় চ্যালেঞ্জিং। এখানে সব সময় মিনিং খাটানো, মানে জানলেও কন্টেক্সচুয়াল এবিলিটি কাজ করানো যাচ্ছে না, সময় কম, একে তো বাসি, তার উপর আবার মনে করেন গন্ধ বেশি, সময় দিছে অনেক কম। তার মানে এখন আমার হাতে আছে দুইটা ভালো তরকারি, তাহলে উদ্দেশ্য পেট ভরা, তাহলে ওই দুইটা তরকারি ফুল খাইতে হবে, তাইলে পেট ভরবে, এখানে একটু হালকা হালকা খাইলেও চলবে। কিন্তু আপনি ওই দুই তরকারি, শীতকালে ওই দুইটা হলো ফুলকপি, আর শীতকালে এটা হচ্ছে মূলা তরকারি। তার মানে এইখানে ভাই মোলার নাম মুহে আইনার না। ওইভাবে মাথায় রাখেন, ওই দুইটা প্রশ্নে যদি ভালো করতে পারেন এখানে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে। অর্থাৎ ওই দুই তরকারি পুরা খাইলে এখানে আপনার পেট এমনি ভরবে, কম খাইলেও হবে। আর ওই দুইটা যদি আপনি বাসায় কম প্রস্তুতি নেন, তখন আপনার উপায় থাকবে না, এগুলাতে এমনিই বাসি, তাহলে আপনার কষ্ট বেশি হবে। নাম্বার তখন মূলাই খাওয়া লাগবে। আচ্ছা, আজকে আমরা একটা বিষয়ে একটু কথা বলতেছিলাম ভাই। উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী ফল, কিন্তু কুকিং অনুযায়ী ভেজিটেবল। আরে আরে ভাই বুঝতে তো ভাই, টমেটো ভাই, টমেটো একটা ভেজিটেবল, ফল না। না ভাইয়া, ছোট হয় আবার অনেক সময় এটা ভেজিটেবল। ওকে ওকে, টমেটো টপিক বাদ দেই, আমাদের টমেটো পিটির জন্য ভেজিটেবল আর আইএলটিএস এর জন্য ফল, ঠিক আছে?
ঠিক আছে সেলিম ভাই একটা পিটি রিলেটেড একটা টমেটোর দাম প্রশ্ন কমে ছিল। যাবে এখন এর মূল্য। আরেকটা বিষয় আমরা কি একটু চেক করেন। আচ্ছা, সাউন্ড ব্যাক করতে হবে, সাউন্ড ব্যাক। আমরা ভাই কি আমি সেলিম ভাই একটু পিটি রিলেটেড একটা প্রশ্ন ছিল ভাই, আমি একটু আমরা করতে কি চাচ্ছি। আজকে কি আরেকটা টপিক নিতে পারবো নাকি অনেক রাত হয়ে গেল বলো? ভাইয়া না, আজকে আর নেওয়া যাবে না ভাইয়া। না ভাই, ভাইয়া, না। আজকে আর নিয়েন না। আজকে আর নিয়েন না ভাই, অনেক রাত হয়ে ভাই গেছে। আজকে আমরা প্র্যাকটিস করি ভাই আগে। আজকে নিয়েন না, Practice আজকে করি এটা ভাই। এমনিতে হয়ে গেছে অনেক। ঠিক আছে, আজকে একটু ভালো করে আমরা প্র্যাকটিস করবো যা করি ভাই। আবার WT-টা যদি একটু বলতেন কিভাবে অনেকেই schedule বলছে ভাই, তাহলে ভাইয়া শিডিউলের মেসেজ একটু চেক করেন ভাই। ওকে, মেসেজগুলো একটু দেখি। তাহলে শিডিউলের বাইরে যে একটা ক্লাস এক্সট্রা লাগবে ওটার জন্য টাকা দিয়ে ভাই পাই ভাই দোয়া করে দিন ভাই। এক্সাম রিপোর্টটা কেমন ভাই? মানে ওখানে সব কি আছে? ঠিক আছে ভাই, এক্সাম দেওয়া যাবে ওখানে? কোনটা ভাই? পাই পাই ভাই, একটু বলবেন ভাই ওটা সম্পর্কে, কারণ কিছু সিট খালি হয়েছে তো আমরা আসলে এই মাসে যারা সিট বুকিং করছে আমরা মার্চের পরে সবাই সিট পাইছি আর কি। তো আমরা চাচ্ছিলাম এক্সামটাকে একটু আগায় নিয়ে আসার জন্য ভাই, সেক্ষেত্রে কিছু সিট দেখা যাচ্ছে যে পাই ইন্টারন্যাশনালে, তো ওখানে কি আমরা রিশিডিউল করে চেঞ্জ করে নিব কিনা ভাই, আপনি একটু ফিডব্যাকটা দিবেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, এখন আছে কই সিটটা এই মোমেন্টে কোন সেন্টারে? এখন ডেফোডিলে আছে ভাই, মার্চে আছে ভাই। বেশি দূরে তাই না, আগায় নিতে চাচ্ছেন আর কি। আচ্ছা, জি, জি ভাই। এখানে একটা বিষয় হচ্ছে, ওকে, আর একটা বিষয়ের আগে আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে ঠিক আছে এখানে আমাদের রিভিউ ক্লাস হবে নিশান ভাই, আমাদের রিভিউ ক্লাস তো হবেই। কালকের ক্লাস যেটা করব মানে আমাদের তো নেক্সট ক্লাসে মকের কথা হইতো, কিন্তু আপনাদের যেহেতু আরেকটা ক্লাস লাগবে তাহলে নেক্সট ক্লাসে তো আমরা আবারও রিডিং পড়লাম, এরপরে যে লাস্টে দুইটা ক্লাস রাখবো ওখানে পুরোটা রিভিউ নিব। তো ওই ক্লাসে তো আমরা আবার রিভিউ করবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমরা রিভিউ করবো এখানে, রচনা রিভিউ বলেন। এরপরেও যদি মানে কাভার না হয় তো আসলে বিপদের তো শেষ নাই। আবার সব বিপদ তো অফিসিয়ালি দেখাও যায় না, তবে পরের দুইটা ক্লাস আমরা রিভিউতে রাখবো। আগে ওই দুইটা করেন, দেখি অবস্থা কোন জায়গায় দাঁড়ায়। আচ্ছা, পাই ইন্টারন্যাশনালে হচ্ছে আমরা পরীক্ষা দিব নাকি? ওকে ফাইন। এখন পাই ইন্টারন্যাশনাল হঠাৎ করে সিট রিলিজ করছে, আজকে দেখলাম অনেকগুলা সিট ওরা দিছে আর কি। এখন বিষয়টা হচ্ছে টেকনিক্যাল একটা মিস্টেক আছে, যেটা আসলে সব সেন্টারই হচ্ছে। আমাদের তো সব সেন্টারই স্টুডেন্টস এক্সাম দেয়, ড্যাফোডিলে দেয়, পাই দেয়, উত্তরায় দেয়, চিটাগাং এ দেয়। সব সেন্টারেই ভাই টেকনিক্যাল মিস্টেক আছে, যেমন ধরেন মাউস কাজ করে না, এই কাজ করে না, মাইক্রোফোন লিসেনিং কিছু শুনে না। আমি এই ব্যাপারে যথেষ্ট সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করছি, আমি পিটির সাথেও বারবার যোগাযোগ করছি, কারণ পিটি তো আসলে আর কি করবে, ওরা বলে হ্যাঁ উই আর অ্যাপোলোজাইজ এটা সেটা। তো এখন বিষয়টা হচ্ছে পায়ে দিতে পারে কত কারা? পার্সেন্ট ভাই এই যে টেকনিক্যাল ইস্যুটা যে হয়, এটা কত? এটা ভাগ্যের উপর কমপ্লিটলি, যার ভাগ্য মানে থাকে তার এটা প্রথম থেকেই হয়। কেউ কেউ তো ড্যাফোডিলে এমনও হয়েছে পিসি বন্ধ হয়ে গেছে 5-6 মিনিট ধরে চালুই হয় না। আবার ভাই, কারো একটা আন্দোলন জি জি ভাই, আমার দুইজন ভাই একসাথে পরীক্ষা দিচ্ছিল এক সেন্টারে দেখো দিলে। তো একজনের সুন্দর মতো পরীক্ষা দিচ্ছিল, আরেকজনের মাইক্রোফোনের সমস্যা দিচ্ছিল, তো ওনার প্রায় 2 মিনিটের মতো লস হয়েছিল। তো এটার জন্য তারা মানে তাদের তো আর কিছু করে না, তারা সিম্পলি সরি বলে দিচ্ছে এতটুকু। আচ্ছা দাদা, কম্পিউটার পিসি যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখি আমাদের কি ফুল একদম কি ক্লোজড হয়ে যাবে? পিসি যে বন্ধ হয়ে যায় ওখানে তো আপনার হচ্ছে এক্সাম ক্লোজড হয় না। এটা আসলে অন্তর্দাদা কি আজকেও ক্লাস রেকর্ড করতেছেন নাকি? না না দাদা, আমি আজকে এই ধরনের নাই দাদা, আমি সেদিন করি নাই। আমার বোনে করছিল, আমার মা অসুস্থ ছিল, আমি সে কারণে আমার বোনে করছিল। আপনার এখানে ওবিএস এর লগোটা উঠে থাকে কেমনে জানি। আচ্ছা, এই ওবিএস এর লগোটা আপনার আইডিতে খালি দেখায়, বুঝলাম না ওটা বলে আপনি। দাদা আপনি চেক করে দেখতে পারেন। আচ্ছা, সমস্যা নাই, আমাদের না না টিম দাদা, চেক। জানাবে আর কি। আচ্ছা, এখানে যেটা হইলো যে টেকনিক্যাল মিস্টেক সব সেন্টারেই আছে, কারো যদি ভাই তাড়াতাড়ি পরীক্ষা দিতে হয় তা আমি বলবো যে আসলে ফিসাবিলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে রিশিডিউল করে পাইতে নিয়ে আসেন। মার্চ মাস তো বহুত দূর, এতদিন কে বসে থাকবে পরীক্ষা দিতে? আরো 4 মাস মাথা নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো ভাই আপনাদের প্রস্তুতি যদি মোটামুটিও হয়, যদি মনে হয় ভাই না টুকটাক প্রস্তুতি আছে, 58-50 পাবো আশা করি, কনফিডেন্স যদি থাকে, পাই সেন্টারে নিয়ে আসেন রিস্কেডিউল করে। প্রবলেম দিলে ভাই আপনার মার্চ মাসে গিয়েও ড্যাফোডিলে হইতে পারে, এটা ঠিক নাই। এটার জন্য আসলে যেটা করতে হয়, আপনাদেরকে একটা ওই যে দিব, এক্সাম ফিটনেস এর ক্লাস দিব, রেকর্ডেড ক্লাস 1-1.5 ঘন্টার। ওখানে আমি একটা মক টেস্ট নিজে ওপেন করে দিয়ে দেখাবো ওই জায়গাটাতে যে কি কি করবেন পরীক্ষার হলে, সমস্যা হলে কি করবেন। সমস্যা হলে ওখানে আমি বারবারই বলি, ওখানে যে কর্তৃপক্ষ থাকে ওদেরকে বলা যে আমার যেটা হইলো আপনি এটার উদ্যোগ নেন বা একটা কেস ফাইল করেন পিয়ারসনের কাছে। কেস ফাইল করলে হয় কি, সেন্টার থেকে ওরা একটা কেস ফাইল করে, মানে ওরা জানায় যে এই এক্সামিনি রেট এটা হয়েছে,
তো পিয়ারসন আপনার 5-6 দিন পরে একটা ইমেল দিবে, 2-3 দিন পরে। যদি তাদের কাছে মনে হয় যে আপনার এখানে টেকনিক্যাল মিস্টেক আসলেই বেশি প্রবলেমেটিক ছিল, তাহলে আপনাকে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে, ওই একই নতুন খরচ নেবেন আর কি। সেটা আসলে আপনাদের ওই ইমেলের মধ্যে একটা ভাউচার কোড ফেরত দেয়। যারা হচ্ছে ভাউচার দিয়ে রেজিস্ট্রেশন করে, মানে আমাদের কাছ থেকে যারা রেজিস্ট্রেশন করে আমরা ভাউচার দিয়ে রেজিস্ট্রেশন করি, আর কেউ যদি কার্ড দিয়ে করে ব্যাংকের, তাহলে কার্ডে টাকাটা ফেরত দিয়ে দেয়। এটা 2-3 দিন সময় নেয়, কারো কারো 1 সপ্তাহ লাগে, কারো 15-20 দিনও খবর হয় না। পিয়ারসন আসলে নিজেও অনেক প্রেসারে থাকে, এত মানুষ পিটি করতেছে, সেই অনুযায়ী ওদের সার্ভিস আগের থেকে দিন দিন বাজে হইতেছে, এরকম আর কি। ধরেন আমার এক স্টুডেন্ট আজকে 4-5 মাস আগে পরীক্ষা ক্যান্সেল করছে, সেটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার আইডিতে, এটা অটোমেটিক্যালি চলে আসে 3 থেকে 5 দিনের মধ্যেই ভাউচারটা। ওর এখনো আসে না, আমি মেসেজ দেই, ও মেসেজ দেয়, যতবারই পিয়ারসনের সাথে যোগাযোগ করা হয় বলে কি এই দেন ইনফরমেশন, ওই দেন, ওই দিলে আবার মেসেজ দিলে উই আর অ্যাপোলোজাইজ, উই সরি, এই সেই হয় হয় ম্যাক্সিমাম গুলাই হয়। মাঝে মাঝে এরকম 1-2 জনেরটা প্রচুর ডিলে করায়, হয় না যে এরকম না। আর পরীক্ষার হলে যেটা হয় যে টেকনিক্যাল মিস্টেক হইলেই কি আপনাকে আবার পরীক্ষার সুযোগ দিবে? ম্যাক্সিমাম সময় ওরা বলে যে আমরা চেক ব্যাক করে দেখছি, আপনার পরীক্ষায় কোনো সমস্যা হয় না, এটা বলে দিবে। তারপরে আপনি কাগজ থেকে পড়বেন। আমি ভাইয়া আছে না, ওখানে রেজিস্ট্রেশন করেছি, আর কোথাও না পেয়ে, তাও ফেব্রুয়ারিতে 8 তারিখ। হ্যাঁ, আপনি আমি জানি যে সবাই তো বলে পচা পচা, ভালো না ওখানে। স্কেজুল করে আপনি পাইতে নিয়ে আসতে পারেন, সব ভাই একই রকম। ম্যাক্সিমাম জনকেই তারা রিপ্লাই দিবে যে আমরা চেক ব্যাক করে দেখছি, আপনার পরীক্ষায় কোনো সমস্যা হয়নি। আর ভাই হাতে গোনা পিসি বন্ধ হয়ে গেল বলে পরীক্ষা চলে যায়, এটা আমি কোনো তো কথা ভাইয়া হইলো? তাইলে একদিন কেমন হইলো ভাই? ওদের সাথে কথা বলে রেজিস্ট্রেশন করেছি, আপনার ওখান থেকে করা যায় না বলে। হ্যাঁ, তো আমি তো রিস্কেডিউল করে কিভাবে ওইখানে ট্রান্সফার করবো? এটা সোজা বিষয়, আপনি আপনার আইডিতে লগ ইন করে ঢুকলে নিজেই দেখবেন ওখানে রিস্কেজুল লিখে আছে, ওই রিস্কেজুলে ক্লিক করবেন, তারপরে যে সেন্টার খালি আছে, ডেট খালি আছে, ক্লিক করে ওকে দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা এটা একদম ইজি প্রসেস। পরীক্ষা 14 দিন আগে ভাইয়া তাহলে আমরা যারা ডেফোডিলে আছি তারাও কি স্কেডিউল করে পায়ে চলে আসবো? হ্যাঁ, যদি পরীক্ষা আগে দিতে চান চলে আসেন, দেরি করে লাভ কি? কারণ ভাইয়া আমার হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ পরীক্ষা, মানে এই মাসেই পরীক্ষা। তাহলে আপনার থাকবে, আপনার তো এই মাসেই। সো আপনার টেকনিক্যাল মিস্টেক আপনার 3 মাস পরে গিয়েও ড্যাফোডিলে হইতে পারে, এটা এখন সব জায়গায় হয়, এটা আসলে ধরা বাঁধা নিয়ম নাই। আর টেকনিক্যাল মিস্টেক হলে রেজাল্ট একটু খারাপ হয়, এটা ম্যাক্সিমাম সময়, হাতে গোনা 1-2 জনের একটু হয়। আমাদের হেডফোনটা নিজেরা নিতে পারবো না, ওদেরটাই ইউজ করতে হবে। ওরাই সব দিবে, আপনারা একটু চেক ব্যাক করে নেবেন শুরুতে। ওগুলা আমার এক্সাম ফিটনেস এর ক্লাস দিব, আপনাদের গ্রুপে রিলিজ করে দিব, ওটা ভিডিও সহকারে আছে, ওটা করলেই বুঝবেন। দাদা আমরা কি এমনি কি হেডফোন নিতে পারবো? না না না, কিছুই নিতে পারবেন না আপনি। গেলে কিউবি নাকি ভালো আছে, আপনি যা যা নিতে আপনারা যা যা নিতে পারবেন ওগুলা আমাদের ওই ওই ক্লাসে বলা আছে। সেটা হচ্ছে এমনিতে নরমালি মোবাইল, ব্যাগ, তারপরে জামা কাপড় আর আপনার শরীর নিয়ে যেতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে দিবে খালি আপনার শরীর। ভাইয়া পাইতে কয়টা সিট থাকে? পাইতে তো 4টা হবে, পাইতে 4টা নিয়ে নিতে পারেন, পাই, সমস্যা নেই, নেন, এগুলা কোনো ব্যাপার না, ফিসাবিলিল্লাহ। পরীক্ষায় যদি খারাপ হয়ে যায় ভাববেন 25,000 26,500 টাকা দান করে দিচ্ছেন, যদি টেকনিক্যাল মিস্টেক হয় সব পেয়ে যাবেন। হ্যাঁ যদি একটু বলতেন। হ্যাঁ, মেন্টরসের রিপোর্টটা যদি একটু বলতেন। সবটি একই ভাই, চিটং বলেন আর ঢাকার 3টা বলেন, সব একই ক্যাটাগরির। মেন্টরসে আমাদের এক আপু পরীক্ষা দিছিল, আপুর নাম বলে গেলাম, হিন্দু একজন আপু। ওনার রচনা লেখার সময় ওনাদের 4 জনের কম্পিউটার একসাথে বন্ধ হয়ে গেছে, পরে আর চালুই হয়নি পরীক্ষা। পরে ওনাদেরকে সবাইকে আবার এই আপনার হচ্ছে পরীক্ষা দিতে দিছে আর কি। ওনাদের ওটা পিটি রেকগনাইজ করতে পারছে যে ওনাদের টেকনিক্যাল মিস্টেক হয়েছে, তারপরে ওনাদেরকে দিছে। সো আপনাদের কাজ একটাই, টেকনিক্যাল মিস্টেক হইলে ওখানে হাত তুললে ওরা আসে, এসে দেখে, দরকারে হেডফোন চেঞ্জ সাব্বির করে। ভাই, আমি অন্যরকম প্রবলেম ফেস করেছিলাম ড্যাফোডিলে। আমি একটু টাইম নিয়ে বলি। আসলে ক্লাস তো প্রায় শেষের দিকে, আমি কোনো কথা বলি নাই কখনো। আজকে আমার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি ভাই। তো আমি হচ্ছে অগস্টে ডিসিশন নিয়েছিলাম যে আমি পিটিই দেব নিউজিল্যান্ডের জন্য মেনলি। তো আমি 1 মাসের প্রিপারেশনে সেপ্টেম্বরে পরীক্ষা দিয়ে হলে পরীক্ষার জন্য বসি। ইয়াও পেয়ে গেছিলাম, শিডিউলও পেয়ে গেছিলাম। তো দেওয়ার পর আমি মোটামুটি ভাবে রুলস গুলো জেনে, আমি 2017-তে আইএলটিএস দিয়েছিলাম। তো ওই একটুখানি এক্সপিরিয়েন্সটা ছিল। তো পিটিটা একটু ডিফারেন্ট, বাট রুলস গুলো নিয়ে
চিটে বসি। তো পরীক্ষাও মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি যদি সব মিলিয়ে বলি, রাইটিং এ আমি 63 পেয়েছিলাম। রিডিং এ মাশাআল্লাহ। পেয়েছিলাম 59, কিন্তু আমার স্পিকিং এ আর লিসেনিং এ এটাও কিন্তু আমি মোটামুটি ভালোই দিয়েছিলাম। কিন্তু আমার মার্কস আসছিল স্পিকিং এ 46 আর হচ্ছে লিসেনিং এ আসছিল হচ্ছে আপনার 42। আচ্ছা, ওভারঅল সব মিলে আমার 52 তে আসে স্কোর। তো আচ্ছা। আমি আসলে জানি না ভাই যে এটা কি আসলে টেকনিক্যাল প্রবলেম ছিল কিনা। বাট আমার স্পষ্ট মনে আছে আমি আ ফিল ইন দ্য গ্যাপ লিসেনিং এর ভালো করছিলাম, প্লাস রাইট ফ্রম ডিকটেশন ভালো করছিলাম। যার ফলে আমার রাইটিং এর স্কোরটা মোটামুটি আসছিল। মানে হুম, অ্যাডভান্স লেভেলের না আমি, বাট মোটামুটি লেভেলের। বাট আমি জানি না এই যে 40 এর ঘরে কেন স্পিকিং আর লিসেনিং আসলো। এটা ড্যাফোডিলে। আমি আচ্ছা। 23 তারিখ পরীক্ষা এই দিয়েছিলাম ক্ষেত্রে 8 নম্বরে। এই ক্ষেত্রে আপনার বিষয় হচ্ছে আপনি মনে করে দেখেন ও তখন কি আপনার কোনো মানে টেকনিক্যাল মিস্টেক হয়েছিল নাকি যে না, লিসেনিং আমি এর তো সময় ধরতে পারি শুনতে না? নাই ভাই। এজন্য আজকে টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, এই কারণে আমার মনে হলো যে এটা একটু ওকে। শেয়ার করি যে এমনও কি হতে পারে যে টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে অথচ আমি বুঝতেই পারি নাই। এই কারণে আপনাকে আমি ফার্স্ট ক্লাসে একটা লিখিত কোশ্চেন করছিলাম যে ভাই হেডফোন কানে থাকলে কেমন ভলিউমে আমি কথা বলছি ফ্রিকোয়েন্সিতে বুঝতে পারবো কি করে? বুঝতে পারি না। আমি এমনটা করছিলাম। আপনি রিপ্লাই দিয়েছিলেন যে বাসায় প্র্যাকটিস করেন একটু ভালোভাবে। এমন। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমে আমি একটা কাজ করি আপনাদের গ্রুপ গুলোতে আমি হচ্ছে আমার এক্সাম ফিটনেস এর যে ক্লাসটা আছে ওটা দিয়ে ফেলি, তাহলে অনেক প্রশ্নের উত্তর কমে যাবে। তো আজকেই দিয়ে ফেলি, ওটা হয়তো আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তীতে দেওয়ার কথা ছিল, আমরা এখনই দিচ্ছি। এটা গেল, এটাতে দরকার আজকে আপনারা সব করে ফেলবেন। ওখানে ইত্যাদি ব্যাপারে আলোচনা করা আছে যে যখন আমরা কানে হেডফোন রাখবো তখন বুঝতে পারবো না, পাশের জন কথা বললে টের পাবো না, কানে চাপ দিয়ে থাকলে বুঝবো না আমি কি চিল্লাইতেছি নাকি, এগুলা কেমনে মেনটেন করা যায়, ওইগুলো সবই বলা আছে, ওইটা দেখে নিলেন। আরেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল মিস্টেক হইলে অনেক সময় ধরা যায় না। এখন না ধরতে পারলে ওটা তো আর আপনি টেরও পাবেন না, পিয়ারসনও স্বীকার করবে না। ইভেন পিয়ারসন এমন খারাপ কাজ করে মাঝে মাঝে, সে চোখে দেখা জিনিস অস্বীকার করবে। যেমন আমার খুব মনে আছে রাফসান ভাই উত্তরাতে একবার পরীক্ষা দিছিল 2024 সালে। উনি এখন লন্ডনেই থাকে। তো রাফসান ভাই পরীক্ষা দেওয়ার সময় ডেসক্রাইব ইমেজের সময় কম্পিউটার বন্ধ হয়ে গেছে, পরে চালু হয়েছে, উনি দেখছে যে আগে যে ইমেজটাতে ইমেজ বন্ধ হয়েছে ওই ইমেজটা চলে গেছে, উনি পারফর্ম করতে পারলো না। তার মানে এটা একটা লস। কে জানে মাঝখান দিয়ে আরো 2টা ইমেজ চলে গেছে নাকি, ওটা তো আর বোঝা যায়নি। তো ধরেন উনি এটা পারফর্ম করতে পারলো না। পরে লিসেনিং এর সময় ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর সময় 2-3টা ব্ল্যাঙ্কে কিছু শুনতে পাইনি, কটকট করে শব্দ হইতেছিল। তারপর উনি কমপ্লেন করলো, ওনার পরীক্ষা ঠিকঠাক শেষ হইলো, উনি অনেক কিছু পারফর্ম করতে পারলো না। পরে সেন্টার থেকে কমপ্লেন করে দিছে। আচ্ছা, একটু মিউট করেন, কে জানি কথা কয়। তারপরে ওরা পিয়ারসন রিপ্লাই দিছে 3 দিন পরে, 3 থেকে 5 দিনের রিপ্লাই দেয় যে আমরা চেক ব্যাক করে দেখছি তোমার পরীক্ষা সব ঠিকঠাক ছিল। তো এরকম একটা রিপ্লাই আবার সেন্টার থেকে কিন্তু কিছু বলবে না, খালি বলে আমরা ভাই কিছু জানি না, আমরা শুধু পরীক্ষা নেই, আমাদের দায়িত্ব পরীক্ষা নেওয়া। পিয়ারসনের কাছে আপনাকে কমপ্লেন করে দিছি, আপনি পিয়ারসনের সাথে ইমেইলে কথা বলেন, আপনি লাইভ চ্যাট করেন, ওরা এইসব বলে দিবে। ওরা নিজেরা খালি বলবে আমরা কিছু জানি না, আমাদের কাজ পরীক্ষা নেওয়া। আসলে ওরা কিছু করতে পারে না। তো এটা কেমনে হয়, ওর পিসি বন্ধ হয়েছে, 2টা ইমেজ চলে গেছে, তারপরেও যদি পিটি বলে, আর পিটি ওটা রেকগনাইজ করতে পারে নাই, সে বুঝতে পারেনি হয়তো, বা তার ওই মেশিন এখনো তৈরি হয়নি, সে রেকগনাইজ করতে পারে না যে এই পাশে কি হেডফোন কাজ করে কি করে না, এটা বোধহয় তারা ধরতে পারে না। কিছু টেকনিক্যাল মিস্টেক ওরা ধরতে পারে, সেগুলোর জন্য আবার নিজে নিজে ও ইয়ে করে। পরে ওই ছেলে কিন্তু আবার পরীক্ষা দেওয়া লাগছে টাকা খরচ করে। তো পরের বার উনি ভালো রেজাল্ট করছে, একই স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিছে, টেকনিক্যাল মিস্টেকের কারণে ওনার অনেক রেজাল্ট কম আসছে, 52 না কত পাইছে। পরে ওই 1 সপ্তাহ পরে আবার দিছে সেম স্ট্র্যাটেজি সেম জিনিস, তখন তিনি 74 পাইছিল। রাইটিং এ অনেক ভালো একটা স্কোর, 82 না 83। সো দারুণ ব্যাপার। আবার সেদিন আমাদের এক স্টুডেন্ট, তার পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও চলে আসছে, সে কিছু জানে না, তার ইমেল দিছে পিয়ারসন থেকে 2-3 দিন পর একটা হঠাৎ করে যে আপনার পরীক্ষায় টেকনিক্যাল মিস্টেক হয়েছে, এই হলো ভাউচার, আপনি পরীক্ষাটা আরেকবার দেন। কিন্তু সে কিন্তু কিছুই জানে না, তার রেজাল্টও হয়ে গেছে। উনি কি এই কেস ব্যাপার করছিলেন না? না, উনি কিছুই করেনি, এটা উনি নর্মাল পরীক্ষা দিয়ে আসছে, ওনার রেজাল্ট উনি পাইছে। উনি পরীক্ষা খারাপ করছে, উনি বলছে ভাই আমি ভালো পারফর্ম করতে পারিনি, তো ওনার পরীক্ষায় টেনে টুনে যে রেজাল্ট হয়েছে ওটা দিয়ে চলবে। তারপরে উনি হচ্ছে নিজে নিজে পিয়ারসন রেকগনাইজ করছে, ইমেল দিছে যে আপনার পরীক্ষায় টেকনিক্যাল মিস্টেক হয়েছে, আপনি এই পরীক্ষা আরেকবার দেন। তারপরে উনি ওই কোড ব্যবহার করে উনি আরেকবার দিছে, বুঝছেন কিনা। তার এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার, পিয়ারসন মাঝে মাঝে ধরতে পারে, আবার অনেকেরটা কমপ্লেন করার পরেও ধরা যায়। তারা দেয় যে হ্যাঁ আমরা দেখছি আপনার প্রবলেম আসলেই হয়েছে। যেমন ধরেন বড় ধরনের প্রবলেম গুলো ধরতে পারে, পিসি বন্ধ হয়ে আছে অনেকক্ষণ ধরে চালু হচ্ছে না,
এগুলা মোটামুটি ধরতে পারে, বাট ওই হেডফোনের ইস্যুটা আসলে ওরা ধরতে পারেনি এখন পর্যন্ত, দেখলাম না। কিন্তু এটা তো আমাদের লস, আমাদের হেডফোনে যদি কিছু না শুনতে পাই ওই প্রশ্নটাই তো খারাপ হয়ে যায়। ভাই আমরা যদি শুরুতে হেডফোন চেক করলে হেডফোন শুনতে পাচ্ছি, বা যদি আমার ওই যে রাইট ফ্রম ডিক্টেশনের সময় আমি শুনলাম না, তখন ওইটা কেন হবে, বা বা এটার ক্ষেত্রে কি এই আমার এই জন্যই তো এটার নাম টেকনিক্যাল এরর, এটার নাম অজানা এরর। এটা মানে কেন হবে এখানে সেটা তো যদি না ভাই, এখানে তো পিয়ারসনের কোনো ভাই হাত নাই, হাত হচ্ছে এই যে সেন্টারের, তাই না ভাই? এইখানে এমন হইতে পারে সেন্টারের ওই জিনিসপত্রগুলা পুরানো হয়ে গেছে, অথবা ওই কর্ড গুলা, যেই পোর্ট গুলা মানে ঘষাইতে ঘষাইতে আহ, খসখস করে, কে জানে কি যে হয়, এটা আসলে ধরা যায় না। আর সেন্টার তো নিজেরা বলে যে আমরা কিছু জানি না, আমাদের কানেকশন সব ঠিক আছে। আপনি তো শুরুতে সব ঠিক চেক করে নিছেন, তারপরে শুরুর পরে যখন আবার ঝামেলা দেখা দেয় ওরা বলে আমরা তো কমপ্লেন করেই দিছি, আমরা ভাই কি করতে পারবো, ওরাই কি করতে পারবে? ভাইয়া আপনি যে সেন্টার খুলে ফেলেন যেন আমরা আপনার স্টুডেন্ট হয়ে আপনার এখানে পরীক্ষা দিতে পারি, একদম আমি যে ভালো সেন্টার খুলে সবকিছু। ফেলবো, বাংলাদেশের অনেকে চেষ্টা করতেছে পিটির সেন্টার নিতে, অনেকগুলো অর্গানাইজেশন, আমি জানি ওরা কারা কারা, এবং ওদের ওদের ভালো ভালো ইয়ের কোচিংও চলছে পিটি রিলেটেড। তো দিচ্ছে না পিয়ারসন, দিচ্ছে না। পিয়ারসন বলছে যে বাংলাদেশে যেগুলো আছে এনাফ, আমরা কনসিডারেশনে রাখছি, যদি মনে হয় হ্যাঁ আরো সেন্টার লাগবে আমরা দিব আপনাদের, এইরকম বলে রাখছে আর কি। ওরা দিচ্ছে না। এত টাকা নিতেছে তো ওইগুলো সলভ করে নাকি ভাই? করে না কিছুদিন পর পর। এক্সামের এসব কথা শুনে শিবির ভাই খুবই ডিমোটিভেট হচ্ছি। আপনার আপনার কথা শুনে আল্লাহর উপরে ভরসা করে ভাই চেঞ্জ করে লাইছি ভাই, মার্চ থেকে জানুয়ারিতে নিয়ে গেছি ভাই। Very দোয়া good. করেন ভাই। অবশ্যই এটা ডিপেন্ড করে আল্লাহর উপর, সবাই সন্তুষ্ট থাকেন। একবার এরকম একজনের হয়েছিল, আল্লাহ, আমি আসলে এই ধরনের দোয়া কখনো করি না কারোর জন্য। মানে ওই ছেলে পরীক্ষায় খারাপ করছে, টেকনিক্যাল মিস্টেক হয়েছে 2024-এর শেষে বা 25-এর শুরুতে। সে আমারে পরে বলছে যে ভাই আমি অপরাধ করছি, আমার খারাপ হয়েছে। তো তোমার কথা শুনতে পাই না। তো সে বলতেছিল যে কি অপরাধ, পরে সে আমারে বলছে যে আমি আসলে আমার মানা করা কাজগুলোর সে একটা কাজ করছে আর কি। হ্যাঁ, তো সে পরে আমারে বলছে ভাই কে জানে আল্লাহ কি ওইটার শাস্তি আমারে দিল নাকি, আমার তো পরীক্ষা টেকনিক্যাল মিস্টেক হয়েছে, আবার বোধহয় পরীক্ষা দিতে হবে। তো আসলে ও পরেও ফিল করছে যে ওইটার শাস্তি হইলো নাকি, আমি জানি না যে এটা আসলে আল্লাহ তাআলা কেমনে দেখে। তো ভাগ্যের উপর নির্ভর করে, ওটাই ওরা বলছি, দেখো ভাই কোনো সমস্যা নেই, তোমার ভাগ্যে এটা ছিল আর কি। তো কমপ্লিটলি আল্লাহর উপরেই ভরসা করেন, এই হলো ভাই কথা। সেটা কত পার্সেন্ট? আবার এটা আসলে আপনি তো অনেক সাব্বির ভাই, স্টুডেন্ট পরীক্ষা দেয়, আবার এখানে কি আমার কত আমার পার্সেন্ট আমার সমস্যা এক্সপিরিয়েন্সের হয়? কথা শুনে অনেকেই আবার হতাশ হচ্ছে, আমি ওদেরকে একটু আশ্বস্ত করি। কিছুদিন জিশান ভাইয়ের রেজাল্ট আপনি শেয়ার করছিলেন, জিশান ভাইয়ের সেন্টারে আমার সঙ্গে উনি পরীক্ষা দিয়েছিল। ওকে ইনফ্যাক্ট ওকে। উনি স্কোরটা সবার প্রথমে আমাকেই ভোর রাতে আমাকে টেক্সট করে রাখছে, দেখে আমি অফিসে যাচ্ছি, উনি 90 পাইছে, উনি 90 পেয়েছিল, বাকিরা হয়তো জানে। তো উনি হ্যাঁ, আমার সাথে পরীক্ষা দিয়েছিল, আর ওই ওয়েটিং রুমে যখন ছিলাম তখনই তার সাথে আমার পরিচয় হয়। আর হচ্ছে আচ্ছা সেই আপনাকে আপনার কথা আমাকে বলে যে হচ্ছে আচ্ছা আমি আচ্ছা। এখানে কোর্স করেছিলাম। তো সেই সূত্র ধরেই যখন আমার রেজাল্টটা খারাপ হলো, আমি জিশান ভাইয়ের সাথে কথা বলে আপনার এখানে আসি। ও সো আচ্ছা আচ্ছা। তিনি 90 পেয়েছিল। তো আমি অন্যদের আশ্বস্ত করি আমারটা খারাপ হলেও তিনি 90 পেয়েছিল সেদিনের এক্সামে। হ্যাঁ ওইটা যাক ভালো হইলো, তাহলে একই সেন্টারে উত্তরাতে না? না, না, ড্যাফোডিলে। উনি Okay, ফার্স্ট এ মনে হয় উত্তরাতে দিয়েছিল, সেকেন্ড টাইম ড্যাফোডিলে দিয়েছিল। আচ্ছা হ্যাঁ, উনি ফার্স্টে 76 পাইছিল না 77, ওনার দরকার ছিল হ্যাঁ, 79। স্পিকিং এ মেবি ওর কম ছিল ফার্স্ট এ বলছিল। আর উনি তো কথা বলার সময় অনেক কাশি হয়, সামথিং এমন হ্যাঁ, কিছু একটা সর্দি লাগা টাইপের। ওনার এজন্যই মেবি ফার্স্ট টাইমে ওর এই প্রবলেমটা হয়েছিল। সেকেন্ড টাইমে এটা নিয়ে অনেক কাজ করছিল। বাট তারপরও হ্যাঁ 90 মাশাআল্লাহ, যাক উনি খুব ভালো ভালো মানুষ, আমার সাথে খুব দারুণ সম্পর্ক। এনিওয়েজ, এখন ভাই যেটা ভাই হলো একটু কনফিডেন্ট দেন ভাই, কত পার্সেন্ট, মানে ধরেন টেকনিক্যাল মিস্টেক, বা আপনার যে স্টুডেন্টরা পরীক্ষা দেয় হেডফোন শুনে না পেয়ে যাবে, এটা কি একটু মানে 100 জন পরীক্ষা দিলে কয়জনের সাথে ঘটে? রাইট, গুড কোয়েশ্চেন। এটা সবার সাথে ঘটে না, এটা কদাচিৎ, একেবারে রেয়ারলি না, হার্ডলি। তো এটা ধরেন যে দিলেই যে এমন হবে এমন তো কথা নাই, আপনার 10 জন দিলে একজনের হতে পারে, অথবা 50 জন দিলে 2 জনের হতে পারে, আবার যেদিন হয় টানা 4-5 জনের হয়। এটা মানে প্রতিদিন হয় না, মাঝে মাঝে এই সপ্তাহে 1-2টা এরকম ঘটে আর কি, সব সময় না। তাহলে কি আর এত এত রেজাল্ট হইতো, পোলাপান এত বিদেশ যাইতো কেমনে বাংলাদেশ থেকে? তো চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা। টেকনিক্যাল মিস্টেক হয়ে গেলে প্রথম কাজ, এটারে নেগেটিভলি দেখার দরকার নেই।
পিছলা রাস্তায় হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবেই, হাঁটার চেষ্টা ভালো করে করেন, তারপরে যদি হোঁচট খেয়ে পড়েন চিকিৎসা নিবেন, এই হলো কথা। সো বিষয়টা হচ্ছে পরীক্ষা নিয়ে টেনশন বাদ, পরীক্ষা দেই, টেকনিক্যাল মিস্টেক ঘটলে হলকে জানান, সেন্টার কমপ্লেন করবে, আপনার কাজ কমপ্লেনটা যেন করো ওইটার জন্য দাবি জানানো, যে ভাই কমপ্লেন করেন। অনেক সময় ওরা যেটা করে, হ্যাঁ এটা কোনো সমস্যা না, রেজাল্ট কিছু হবে না, এই সেই বলে বুঝ দিয়ে দিবে, আপনি বলবেন না পিটির কাছে আমার কেস ফেল করেন, আমি তো নিজেই দেখলেন অনেক সমস্যা। সো তখন একটা কেস ফেল করলে পিটি গুরুত্বটা বেশি দিবে, সেন্টার থেকে করলে এটার গুরুত্ব বেশি। যে হ্যাঁ সেন্টার থেকে যেহেতু জানাইছে ব্যাপারটা তারা একটু বেশি সিরিয়াসলি দেখে। আপনাদের কাছে এইটুকুই যে কেস ফেলটা করা, যদি কেস ফেল করার মতো সিচুয়েশনে পড়েন, সামান্য একটু হেডফোন শুনতে পাননি পরে চেঞ্জ করে দিছে এরকম না, ধরেন পিসি বন্ধ হয়ে গেছে, আপনি টাইপিং করতেছেন উঠতেছে না, হেডফোনে কিছুই শুনতে পাচ্ছেন না, বারবার প্রবলেম হচ্ছে, ওই লোকটারে বারবার ডেকে আনতেছেন, কমপ্লেন করে দেন, আল্লাহ যদি ভাগ্যে রাখে ওরা রিশিডিউল করার সুযোগ দিয়ে দিল, নয়তো আরেকবার পরীক্ষা দিবেন, এই আর কি। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এখন এটা তো আমাদের সঙ্গী, ঘটতেছে ঘটুক, আমাদের সাথে ঘটলে আর কি করার। তবে আপনার ভাইয়া একটা বিষয় বলতে চেঞ্জ চাচ্ছিলাম। করে না ওই হেডফোন কিবোর্ড এগুলো? এটা আসলে সেন্টার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে কিনা, মানে এটা তো আর ওরা বলবে না, ওদের বললে হয়তো বলবে কিছুদিন আগে চেঞ্জ করছি, কে জানে, চেঞ্জ তো করা দরকার। এই জন্য যাদের প্রবলেমে পড়বেন ফেসবুকে প্রচুর অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন। ভাই একজনের ভাই টাকা দিয়ে নিয়ে একটু যাওয়া যাবে নি কতগুলো ভাই? ঠিক করা যায়। ভাই হেডফোন কি নিয়ে যাওয়া যাবে? না না কিছুই নিয়ে যাবে না, আপনি নিজে- ভাইয়া আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আমি গত 28 সেপ্টেম্বর আমি ফার্স্ট পিটিএ পরীক্ষা দিই ড্যাফোডিলে, এন্ড তারপরে আমার আসলে মকে খুব ভালোই আসতো, স্পিকিং এ 70 আসতো আর ওভারঅল 65 আসতো। সো আমি খুব ভালো পরীক্ষা দিই। তো যখন আমার রেজাল্ট আসে কোনো মাইক্রোফোনে কোনো প্রবলেম ফেস করি নাই, জাস্ট 5 সেকেন্ড একটু গ্যার গ্যার আওয়াজ আসছিল, কিন্তু ওটাকে আমি স্কিপ করে গেছি, মনে করছি কিছুই না। কিন্তু যখন রেজাল্ট আসে তখন আমি দেখি যে আমার রিডিং অ্যান্ড রাইটিং এ 60 আপ থাকার পরেও আমার স্পিকিং এ 52 চলে আসছে, যেটা কখনোই পসিবল ছিল না, কারণ আমি স্পিকিং এ অনেক ভালো, আমার সবই কমন পড়ছে অ্যাপিউনি থেকে মোটামুটি। সো ভাইয়া এরকম ক্ষেত্রে যদি হয় যে আমি বুঝতেই পারিনি যে কি হয়েছে আমার পরীক্ষায়, তখন আসলে কি করা উচিত? মানে এটা আমার জানার খুব ইচ্ছা, মানে কিভাবে কি হলো কিছুই তো বুঝলাম না, পরীক্ষাটা তো খারাপ হয়ে গেল রেজাল্টটা। বুঝতে পারছি। এইটা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে আহ ওখানেও একটা হিসাব আছে, আচ্ছা ওইখানেও একটা হিসাব আছে, সেটা হচ্ছে যে আপনার ওই পিটিতে যদি কেউ মনে করেন পরীক্ষা দেওয়ার পরে যে আমি আমার স্যাটিসফাইড না রেজাল্ট নিয়ে, বা আমার রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি লেভেলে না, তো সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে এসে পিটি কে করতে পারেন, ইমেল করে ওদেরকে করা যায়, একটা ফর্ম ফিল আপ করে দেওয়া যায়। যদি আপনি মনে করেন যে আপনি রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড না, আপনি একটা কমপ্লেন তৈরি করতে পারেন, সেটার একটা লিংক আমি পাবলিকলি বিভিন্ন গ্রুপে আমি বোধহয় দিয়েছি, যে ওটা দেখলেও আপনি মোটামুটি হচ্ছে বুঝতে পারবেন যে ওখানে আপনাকে করতে বলছে আর কি, যে আপনার ডেট টেট লিখে দিয়ে মোটামুটি একটা কমপ্লেন করতে পারেন। কিন্তু ওটা আসলে অতটা ফলপ্রসূ না, যদি ওরা মনে করে চেক ব্যাক করে যে হ্যাঁ আসলেই প্রবলেম হয়েছে, দিয়ে রাখতে পারেন, এটা খারাপ না, কিন্তু এটা ফলপ্রসূ অতটা হবে না। চ্যাট জিপিটি রে আস্ক করলে ওই লিঙ্কটা ওরা ধরে দিবে, অথবা আপনি হচ্ছে এই ইয়েতেও করতে পারেন, আপনার হচ্ছে আমার একটা পোস্টের মধ্যে আছে ওই লিঙ্কটা, আমি পিটি থেকে পেয়েছিলাম আর কি, ওরা আমাকে জানাইছে তুমি যদি মনে করো পরীক্ষায় করো তাহলে তুমি এটা করতে পারো, এই আর কি, আর কি করবেন। কিন্তু ওটা অতটা ফলপ্রসূ না, তারপরে করে রাখেন, খারাপ কি, কে জানে ফলপ্রসূ হইবে। ভাইয়া মক ভাইয়া টেস্ট নিয়ে ছিল, সেটা হলো যে আমরা যখন মক টেস্ট দিব তখন কি মানে হ্যান্ডসেট গুলা মানে হেডফোনের কোনগুলা ইউজ করব? আমার ব্লুটুথ হেডফোন। তারওয়ালা হেডফোন আপনার সচরাচর তারওয়ালা হেডফোন ইউজ করাই হচ্ছে গিয়ে ভালো, আপনার সিম্পলি ভাইয়া হেডফোনের ব্যাপারে একটা কথা ছিল, বাহিরের আওয়াজ তো নেই। হ্যাঁ আচ্ছা আমি একটা বাহিরের কথা বলি, আওয়াজ নেই। এইসব জিনিস আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। আমার কাছে মনে হয় না যে ক্লাসের মধ্যে ভাইয়াকে বিরক্ত করা দরকার। এই যে হেডফোন এটা ব্লুটুথ নাকি ওয়্যারলেস নাকি ওয়্যার সহ, এটা সুন্দরভাবে সবাই জানা দরকার। আসলে এটা ক্লাসে এসে এতদিন পর ভাইয়াকে বলার কোনো মানে হয় না।
এটা একটা বিষয় আছে, যাক সমস্যা নাই, আমরা তো গল্পই করছি। এখানে আরেকটা বিষয় আছে যে আমার ওই এক্সাম ফিটনেস এর ক্লাসটাতেও এগুলা বলা আছে, একটু দেখে নিন তাইলে চলবে। তবে তারের হেডফোন দিন আর কি। ভাই আমি কি একটা প্রশ্ন করব? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আরে কার রেজাল্ট এটা, দাঁড়ান, ভালো তো আলহামদুলিল্লাহ। রেজাল্টে শোয়ায় রাখছে কাইট করে, কেমন একটা ভালো রেজাল্ট দিচ্ছে তেরা করে। আহা, ওকে শামি আপু, ঠিক আছে, ভেরি গুড। ভাই আমি কি একটা প্রশ্ন করব? হ্যাঁ আচ্ছা ভাইয়া, ধরেন আমরা কয়েকজন মিলে মনে করেন এক সপ্তাহ জাস্ট বিভিন্ন গ্রুপে সবগুলো সেন্টারে ব্যাট রিভিউ দিলাম, দেন 10-15 জন বা 20 জন মিলে প্রতিদিন মনে করেন যে আপনার পিয়ারসনে ইমেল করলাম যে সেন্টার ভালো না, এতে কি কোনো হ্যাঁ, এফেক্ট পড়বে? এটা ইফেক্ট পড়তে পারে যে যদি আমরা, হ্যাঁ এটার একটা ভালো ইফেক্ট পড়বে যখন পিয়ারসনকে কন্টিনিউয়াসলি কেউ কেউ মেল করবে যে হ্যাঁ আমাদের বাংলাদেশে এরকম এরকম হচ্ছে, প্লিজ আপনারা কিছু একটা করেন। দু একটা পোস্ট স্ক্রিনশট নেওয়া, বা কারো পরীক্ষায় যদি নিজে আসলে এরকম ঘটে, বিশেষ করে সে ওটা জানানো, সে যদি তাহলে ভাই আজকে এটা করি আমাদের 53 আর 52 ব্যাচের গ্রুপ থেকে। হ্যাঁ করতে পারো, অবশ্যই করতে পারো। যে পিয়ারসনকে এরকম ইমেল করা যে আমাদের বাংলাদেশে কন্টিনিউয়াসলি আমাদের ভাই ব্রাদাররা পরীক্ষা দিচ্ছে, এখন আমরা তো ভয় পাচ্ছি, আমাদের এক্সাম তো সামনে, প্লিজ আপনারা কিছু করতে পারেন কিনা। যদি ভাইয়া মনে করেন যে 100টা পোস্ট পরে আর 100টা মেল পরে অনেক কিছু কিন্তু হয়। হ্যাঁ, বা আমাদের ফেসবুকে যদি কন্টিনিউয়াসলি আমরা পোস্ট করতে থাকি যে প্রায় আসলেই তো ঘটতেছে এটা, যে প্রায় না, এটা সত্য কথা ভাই, সব সেন্টারই হচ্ছে, এমন কোনো সেন্টার বাদ নেই যে হচ্ছে না। এরকম 2 দিন পর পরই শুনতেছি টেকনিক্যাল মিস্টেক হচ্ছে। তো এই ক্ষেত্রে সেন্টারের ভাইরা যদি কিছু পারেন করেন, মানে কাউকে ব্লেম না করে জাস্ট পরামর্শ দিয়ে পোস্ট করা, আর পিটি তে ইমেল করা ডিফারেন্ট। আমি তো অলরেডি করছি, আরো যদি এরকম 10-12 জন করো যে পিটি এর ইমেল করলে, অথবা হচ্ছে তোমার ওই ইনস্টাগ্রামের মধ্যে তোমার পেজ আছে পিয়ারসন ল্যাঙ্গুয়েজ, ওইটার মধ্যে করলে সব থেকে তাড়াতাড়ি ওরা পেয়ে যায়। ওটা খুব ভালো চেক করে যে পিয়ারসন ল্যাঙ্গুয়েজের মধ্যে ইয়ে করলে যে আমি বাংলাদেশের একটা স্টুডেন্ট, আমাদের অনেক এদিকে টেকনিক্যাল মিস্টেক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টে আমাদের ভাই ব্রাদাররা বলছে, কাইন্ডলি এই ব্যাপারে একটু দেখেন কি করা যায়। এরকম যখন ফ্রিকোয়েন্টলি যেতে থাকবে, ওরা এটা মানে একটা অ্যাওয়ারনেস হিসেবে ওরা নিবে যে কি ব্যাপার, হ্যাঁ এই দেশে তো এরকম হচ্ছে, চলো আমরা কোনো পদক্ষেপ নেই নাকি। এটা ডেফিনেটলি ভালো হবে। পিয়ারসন ল্যাঙ্গুয়েজ নামে ইনস্টাগ্রামে একটা পেজ আছে আপনাদের, জাস্ট ওই পেজে মেসেজ দিলেই হবে যে আমি একজন পিটির পরীক্ষার্থী, প্রিপারেশন নিচ্ছি, শুনছি এরকম নাকি হইতেছে, সো কাইন্ডলি বাংলাদেশে এরকম হইতেছে, পোস্টে দেখতে পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি, সো কাইন্ডলি। যদি কিছু না মনে করেন এরকম একটা ভয়েস রেকর্ড করে যদি আপনি প্রত্যেকটা গ্রুপে, আমাদের গ্রুপে আর কি, আপনার স্টুডেন্ট হ্যাঁ, এই গ্রুপে যারা আছেন সবাই তো শুনবেন, আপনার ইনস্টাগ্রামে পিয়ারসন ল্যাঙ্গুয়েজ সার্চ করলে সাথে সাথে আসে, ওটাতে ইমেল দিলে, ইমেল না মেসেজ, নরমালি হাই হ্যালো টাইপের একটা মেসেজ লিখবেন সালাম টালাম দিয়ে যে আমি বাংলাদেশের স্টুডেন্ট অমুক অমুক, কি করা যায় কাইন্ডলি একটু দেখেন আপনারা কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা। আমাদের এক্সাম নিয়ে আমরা খুবই ফ্রাস্ট্রেটেড, টেকনিক্যাল মিস্টেক হচ্ছে। ভাই আমার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ ড্রপ নিয়ে প্রশ্ন ছিল। ভাই এই যে মানে যে প্যাসেজটা স্ক্রিনে শো করতেছে, এখানে তো 4টা গ্যাপ আছে না? হ্যাঁ। এখন কি আমি এই প্রতিটা গ্যাপের জন্য 1.5 থেকে 2 মিনিট করে পাবো, নাকি পুরো প্যাসেজটার জন্য 1.5 থেকে 2 মিনিট পাবো? পুরো প্যাসেজটার জন্য? আরে ভাই রে, প্রতিটার জন্য হইলে তো বুঝবেন, মানে পুরো প্যাসেজটার জন্য। এটাই তো আমাদের বিপদ হয়েছে, মানে বাসি তরকারি আবার গন্ধ বাড়াই দিছে এই কাজটা করে, এমনি বাসি আবার দিছে গন্ধ বেশি ওলা তরকারি, এরকম আর কি। সময় অনেক কম, 1.5 থেকে 2 আর ভাই মিনিট। একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া মনে করেন আমার যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, তাহলে কি আমি হ্যান্ড রেজ করবো? তাহলে কি বাইরে থেকে লোক আসবে? টেকনিক্যাল ইস্যু হলে হ্যান্ড রেজ করতে হবে, ওই লোকটা ভুলেই যাবে যে আমাকে হ্যান্ড রেজ করেন। আচ্ছা আমি আপনাদেরকে ক্লাসটা দিয়ে দিলাম আজকেই, কাইন্ডলি ওটা দেখে নিন। আর ভাইয়া গ্রুপে বিভিন্ন দেখা যায়, যেমন এই ডেস্কে ড্যাফোডিলের ডেস্ক 1, 2 এগুলো নাকি অনেকে বলে কুফার মতো, মানে এগুলো তো পরীক্ষা দিলে নাকি প্রবলেম হয়। তো আমাকে যদি মনে করেন 1 এ নিয়ে বসায়, তাহলে আমি কি বলতে পারবো যে আমাকে 1 এ বসেন, এটা তো সম্পর্কে অনেক ব্যাড রিভিউ আছে, অন্যটা বসান? হ্যাঁ বলতে পারবেন, আপনার যদি মানে বলতে ইচ্ছা করে আপনি বলবেন যে হ্যাঁ আমার এই রিভিউতে বসায় না। আমি দিয়ে দিলাম আপনাদের 54 ব্যাচে, আমি দিয়ে দিলাম আজকে আপনারা এই ক্লাসটা করে ফেলবেন। ওকে, একটা ভিডিও রেকর্ডেড ক্লাস, কাইন্ডলি এটা করে ফেলবেন। এক্সামের হলে কি করবেন কি করবেন না এরকম কিছু একটা লেখা আছে, আর আমার 6 মিনিটের একটা ভয়েস রেকর্ডিং আছে, সাথে সাথে ওই ভয়েস মেসেজটাও শুনবেন, তাহলেই হয়ে যাবে। ওই ভয়েস মেসেজটা দেওয়া হয়েছে আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। ওকে ঠিক আছে তাইলে। ছিল আপনাকে
টেক্সট নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ। সেমিকোলনের পরে স্পেস দিয়ে কি আমরা মোর ওভার দিব, নাকি সেমিকোলনের পরে স্পেস না দিয়ে মোর ওভার দিব? স্পেস দিবেন, স্পেস আচ্ছা। দিতে হবে। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, রিটেল লেকচার, ডেসক্রিপটিভ ইমেজ, রেসপন্স টু সিচুয়েশন, যেগুলো আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করে বলবো, এটা কি মানে কোনো বেশি এফেক্ট করবে নাকি নাম্বার আসবে মোটামুটি? আসবে তো, কেন আসবে না? এটা কোন ধরনের কথা বলেন? নাম্বার ভালো আসবে না? নাম্বার আছে ভাই, আমরা তো আসবে, প্র্যাকটিস করি। ইনশাল্লাহ আসবে, কনফিউজ ছিলাম আর কি। নো প্রবলেম। ভাইয়া আর হেডফোন অনেকে নিয়ে একটু কথা রোজার মধ্যে পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কোনো পরামর্শ কি দেয়া যায়? এই যে আসছে, এই যে আজকে একটা রেজাল্ট পাঠাইছে, এই যে 66 মানে আইএলটিএস 7 স্পিকিং, আর কি চান? আসবে আসবে, ডোন্ট ওয়ারি। এই রোজার মধ্যে অনেকের তো মানে এই মার্চে পরীক্ষা দিতেছে, সেক্ষেত্রে তো তখন রোজা থাকবে। রোজার মধ্যে কোনো মানে পরামর্শ দেওয়া যায় যে কিভাবে কি করলে ভালো হয়? আরে রোজার মধ্যে পরামর্শ হলো প্রথমে রোজা রাখতে হবে, রোজা ভাঙা যাবে না। দ্বিতীয় পরামর্শ হলো রোজার মধ্যে দুপুরের আগে পরীক্ষা দিয়ে দিতে পারেন, কারণ মনে হয় রোজা রেখে দুপুরের পরে হাঁপায় উঠতে পারেন বা ক্লান্ত লাগতে পারে। হ্যাঁ, 2:30 শিডিউল পাইছি, তার আগে পাই নাই। দেখেন আপনি 2:30 রোজা রেখে পারলে তো ভালো, না পারলে একটু আগায় নেন, রিস্কেডিউল করে 1-2 দিন আগে পরে নিয়ে নিতে পারেন, সকালে 11টার দিকে বা 8টার দিকে। জি ভাই। ভাইয়া হেডফোন নিয়ে একটু কথা বলছিলাম। ভাইয়া আমি যে হেডফোনটা ইউজ করি ওটাতে বাইরের শব্দ শোনা যায়, তো আমার ওখানে রিড অ্যালাউড ওগুলো খারাপ আসে। তো আমরা যে হেডফোন গুলা কিনি ওগুলাতে তো আমি 2টা চেক করছি, ওই 2টাতে এরকম। তো কি করণীয় আমার? পরীক্ষার হলের হেডফোন ভালো, এগুলা আপনার এই নয়েজ রিমুভ করবে, কিন্তু এখন আসলে বাজারে তো আপনার ওই হেডফোন কিনতে গেলে টাকা লাগবে অনেক বেশি। গেমিং টাইপের অনেক হেডফোন আছে 5-6 হাজার টাকা, যেগুলো দারুণ ভাবে রিমুভ করতে পারে। দরকার নেই, আপনি শুধু স্ট্র্যাটেজি ফলো করেন যে আপনি ভয়েস সহ নাম্বার কমই পান, খালি খেয়াল করেন 5 লেন্সের স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তেছেন নাকি, তাইলেই তো হইলো। সিদ্দিক ভাই, পরীক্ষার হলে যে হেডফোন গুলো থাকবে ওগুলো কি আমার ছাড়া আলাদাও কোনো ভয়েস ক্যাচ করবে, নাকি শুধু না আমারটাই করবে যদি আমি বলি? শুধু শুধু আপনারটাই, এগুলোর জন্যই রেকর্ডেড ক্লাস দিচ্ছি, দয়া করে ওটা করে নিয়েন, সব ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া পরীক্ষার কতদিন আগে স্কেডিউল করা যায়? আরে 14 দিন, কমপক্ষে 14 দিন থাকলে আজকেও করতে পারবেন, 14 দিনের থেকে কমে গেলে আর পারবেন না। ওকে, আচ্ছা ভাই, আমি শুনেছিলাম আপনি mock 14 দিন test নাকি এটা নেওয়ার আগে কর্মদিবস। কতদিন বন্ধ 14 দিবেন? কর্মদিবস নাকি? এটা কি 14 কর্মদিবস নাকি এমনিতে ডেইলি শুক্রবার, শনিবার, রবিবার সহ? এই ডেলি শুক্র শনি রবিবার সহ 14 দিন। ঠিক আছে ভাই। আপনার মক টেস্ট অ্যানালাইসিস করার কতদিন মানে আগে আমাদের মানে ছুটি দিবেন, বা বললেন না যে কিছুদিন আপনাদের গ্যাপ দিব তারপর ওটা অ্যানালাইসিস করব? ওই তো নেক্সট ক্লাসটা করাবো, আজকে তো বুধবার, নেক্সট ক্লাসটা শনিবার করায় আমরা হয়তো সোমবারটা বন্ধ রাখবো, মাঝখানে 3 দিন একটা গ্যাপ দিব। তারপরের বুধবারে আমরা পরের বুধবারে মক টেস্ট নিলাম, তারপরে বুধবারে ক্লাস করাই, শনিবার একটা বন্ধ রাখলাম, শুক্র শনি বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন বন্ধ গেল, তারপর সোমবারে আমরা লাস্ট ক্লাস করলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে পড়ালেখা করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আর সাজেশন নিয়ে একটা কথা ছিল, হ্যাঁ বলবো? মক টেস্টটা কবে হবে আরেকবার বললে ভালো ভাইয়া হতো ভাই। মক টেস্টটা কবে মক হবে? টেস্টটা হবে কালকের ক্লাসে, ওই যে একটা টপিক বাদ আছে ওটা পড়াই দিয়ে আমরা বন্ধ দিব একদিন, অর্থাৎ শনিবারের ক্লাসে আমরা পড়াই দিব আমাদের রিটেল রিঅর্ডার প্যারাগ্রাফ, আর মক টেস্ট আমরা আলোচনা করব, দেখাবো কেমনে মক টেস্ট দিতে হয়। সোমবার বন্ধ দিব, পরের বুধবারে আমরা মক টেস্ট চাইবো আর কি। কেউ যদি মক টেস্ট নাও দিতে পারেন, ক্লাসে থাকতে হবে, কারণ মক টেস্ট অ্যানালাইসিসটা শিখতে হবে, যদি পরবর্তীতে বাসায় মক টেস্ট দিয়ে নিজের মক যেন অ্যানালাইসিস করতে পারেন। ওকে, ভাইয়া আমার 13 তারিখে পরীক্ষা। 13 তারিখে পরীক্ষা, তাইলে আপনি 13 তারিখে এক্সাম, তাইলে তো আপনি একটা কাজ করেন, আপনি এর মধ্যে মক টেস্ট দিয়ে আমাকে পাঠান, আমি দেখি আপনার মক রিঅর্ডার আচ্ছা ভাইয়া, প্যারাগ্রাফ। আরেকটা কথা ছিল। আচ্ছা, তাইলে একটা কাজ করি, শুনলাম একজন আপুর আবার 13 তারিখে পরীক্ষা, ঠিক আছে, যাদের পরীক্ষা একটু আগে আগে আছে, আমরা আসলে ইউটিউব ভিডিও ওভাবে স্পেসিফিক কোনো ভিডিও আমি সাজেস্ট করি না বলতে মানাও করি না, আমরাই তো পড়াই, আর ভিডিওর কি দরকার। একটা খালি টপিক আছে রিঅর্ডার প্যারাগ্রাফ, এই টপিকে কেউ যদি নিজে থেকে কিছু করতে চান, আমাদের ক্লাসের পড়ার বাইরে, ক্লাসে তো আমরা পড়াবোই নেক্সট ক্লাসে, যদি ক্লাসের পড়ার বাইরে কেউ কিছু করতে চান তাহলে ইউটিউব থেকে করতে পারেন। 2টা ভিডিও আছে নুকুলের, কেবল এই 2টা ভিডিও দেখেন, আর বাইরের কিছু দেখার দরকার নেই। যদি মনে করেন যে আপনি এক্সট্রা কিছু করবেন ক্লাসের পড়ার বাইরে, এই 2টা ভিডিওতে টুকটাক কিছু ভালো আলোচনা আছে, মোটামুটি 2 ঘন্টার 2টা ভিডিও দেখলে রিঅর্ডার প্যারাগ্রাফ নিয়ে মোটামুটি একটা আইডিয়া তৈরি হবে আর কি।
সো যাদের ভাইয়া আগে একটা প্রশ্ন আচ্ছা ছিল ভাইয়া, হ্যাঁ ভাইয়া একটা রেজিস্ট্রেশন থাকাকালীন মানে আমার সাপোজ আমার 15 তারিখ পরীক্ষা, এখন আমি কি এই না না একই মেইল দিয়ে আরেকটা রেজিস্ট্রেশন করতে পারবো? ও আচ্ছা, রেজিস্ট্রেশন ওই একটা দিয়েই করবেন, সারা জীবন ওই একটা আইডি দিয়েই চলতে হবে। ভাইয়া ভাই এটা আমার বলি না, আমি বলছি সাজেশন নিয়ে রেজিস্ট্রেশন কথা আমার ছিল একটু। 15 তারিখ আছে, এখন যদি আমি সেম 15 তারিখের আগে আরেকটা রেজিস্ট্রেশন করতে চাই তখন কি কোনো প্রবলেম হবে? একসাথে দুইটা রেজিস্ট্রেশন করা যায় না, পরীক্ষা একটা শেষ করার পরে আরেকটা রেজিস্ট্রেশন করা যায়, আপনার আইডিতে ঢুকলে ওই ওকে প্রসেসটা ভাইয়া, ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ। রিড অ্যালাউড আর রিপিট সেন্টেন্স আর হচ্ছে ডিসক্রাইব ইমেজ, এগুলো তো সব হচ্ছে প্রেডিকশন ফাইল করব। আর ওকে রিটেন লেকচার আর হচ্ছে সামারি স্পোকেন টেক্সট আপনি যে সাজেশন গুলো দিয়ে দিয়েছেন ওগুলো করব। ওকে আর মোস্টলি তো সবগুলোই হচ্ছে প্রেডিকশন ফাইল, আর রিটেনার্স এর জন্য হচ্ছে 15টা, আর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস হচ্ছে অল থেকে করব, তাই না ভাইয়া? ওকে তাহলে হ্যাঁ, মোটামুটি আপনার কথা সত্য। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমি তাহলে মুখে না বলে এরকম একটা পাতার মধ্যে যদি লিখে দিই বোধহয় ভালো হয়, তাই না, যে সাজেশন ভাই আমি আসলে হাতে লিখেই হচ্ছে বলতেছি, আমি না ভুলে গেছি কারণ আমি খুবই ভালো হয়, এটা আমরা প্র্যাকটিস করতে করি। হ্যাঁ ভাই, এটা লিখে দিন। ভাইয়া কাইন্ডলি একটু দেন, আমার লিখলে আসলে আমরা 13 গ্রুপে তারিখে আপলোড করে পরীক্ষা, তো রাখবো। কোনোভাবেই আমি কোনো প্রিপারেশন নিতে পারতেছি না, ঠিক আছে, তাহলে তাহলে আমার অনেক এইরকম উপকার একটা হতো। ট্রানজিশন মেক করে দিয়ে দিই, তাহলে আজকে আমার ছাইড়া দেন, ওটা করি বসে বসে, আজকেই করে ফেলি, এটা সময় লাগবে অনেক, লিখে আরো কিছু এক্সট্রা দিয়ে দিব পড়ার জি ভাই, সাজেশন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। জি ভাই, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে রাতে পেয়ে যাবেন, এখনই এটা শুরু করবো। ওকে, ভালো থাকেন, পরের ক্লাসে ঠিক দেখা আছে ভাই, হচ্ছে। আল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া, ইনশাআল্লাহ, আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।